বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটি বিএসইউকের মতবিনিময় সভায় জুলাই যোদ্ধা ও ডাকসুর বিপি সাদেক কায়েম বিলেতি আমাদের নতুন প্রজন্মের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা দেখে মুগ্ধ হয়ে তাদের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ইতিবাচক পরিবর্তনের প্রবল সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রবাসী নতুন প্রজন্মের মাঝে যে সম্ভাবনা ও যোগ্যতা আছে তা কাজে লাগানোর জন্য বাংলাদেশের সাথে সংযুক্ত করতে পারলে জাতি হিসেবে বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারব। শুধু সাউথ এশিয়া নয়, সারা দুনিয়ার মাঝে নেতৃত্ব দেওয়া যাবে। এখানে আসার পরে আমার কাছে আমি যে অবজারভেশনটা দিয়েছি, এখানকার যে কমিউনিটি আলহামদুলিল্লাহ তাদের যে সম্ভাবনা, বিশেষ করে যে নতুন জেনারেশন আছে তাদের যে সক্ষমতা আছে, তাদের যে ক্যাপাসিটি আছে, তাদেরকে যদি আমরা বাংলাদেশের সাথে কানেক্ট করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জাতি হিসেবে আমরা বাংলাদেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা লড়াই করতে করতে শহীদ হয়েছেন, লড়াই করার পথ বাতলে গেছেন, সে লড়াইয়ের সফলতার জন্য ডাকসুর বিপি সাদেক কায়েম উপস্থিত সকলের কাছে নিজের এবং জেনজি জেনারেশনের জন্য দোয়া চেয়েছেন। দেশে গেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের সান্নিধ্য পেলে অনুপ্রেরণা মিলবে, আপনাদের সুহবত পেলে কাজের মধ্যে মোটিভেশন আসবে, প্রেরণা সঞ্চারিত হবে। এখানে আমার অনেকে আছেন যারা আমার শ্রদ্ধেয় শিক্ষক, অনেক দায়িত্বশীল আছেন, বড় ভাইরা আছেন। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি এখানে এসেছি মূলত দোয়ার জন্য, আমার জন্য, আপনাদের পাঁচ ওয়াক্ত নামাজে এবং আমাদের জন্য, পুরো আমাদের জেনারেশনের জন্য আপনারা সবসময় আমাদেরকে দোয়ার মধ্যে রাখবেন। আপনারা আমাদেরকে যে লড়াই শিখিয়েছেন, শহীদ ওসমান হাদি আমাদেরকে যে লড়াই শিখিয়েছে, আমাদের শহীদ নেতৃবৃন্দ আমাদেরকে যেন লড়াই শিখিয়েছে এবং সেই লড়াই করতে করতে তাদের জীবন উৎসর্গ করেছেন, আমরা যেন এই লড়াই বিজয় হতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ সেই জায়গা থেকে আমার যে প্রস্তাবনা, আমি এবার গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু ডাকসুতে আমার দায়িত্ব আছে, আমি ইনশাআল্লাহ এখানকার যারা আমাদের ইয়থরা আছে তাদেরকে যেন আমরা দেশের সাথে কানেক্ট করতে পারি। আমরা বিভিন্ন ধরনের ক্যাম্প আয়োজন করতে চাই, বিভিন্ন ধরনের ক্যাম্পগুলোতে এবং বিভিন্ন সেমিস্টার অথবা মান্থলি বিভিন্ন ধরনের আমাদের ক্যাম্প থাকতে পারে, কোর্স থাকতে পারে। সেগুলোতে যদি তারা দেশে যায়, দেশের হিস্ট্রি কালচার সম্পর্কে তারা জানলো, দেশের সাথে এঙ্গেজ হলো, দেশের হিস্ট্রি, দেশের পলিটিক্স সেগুলো জানলো, তাহলে ইনশাআল্লাহ এরাই আমাদের দেশে যদি তাদের মেধা, তাদের যোগ্যতা সেগুলো যদি আমাদের আইডিয়াগুলো দেয়, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ শুধু মানে হচ্ছে সাউথ এশিয়া কেন, সারা দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মধ্যে সেই ক্যাপাসিটি আল্লাহর মধ্যে আছে। তা আমরা কি আমাদের যে নতুন জেনারেশনকে দেশের সাথে কানেক্ট করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সেই জায়গায় আমরা এঙ্গেজ হতে চাই। আর যারা বিলেত থেকে বাংলাদেশের জন্য অবদান রাখতে চান, তাদের ব্যাপারেও নিজের অভিমত ব্যক্ত করলেন নতুন প্রজন্মের রাজনীতিক সাদেক কায়েম। ব্রিটিশ সরকার বা মূলধারার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পরিকল্পনা ও সিদ্ধান্ত প্রণয়নকারী ব্যক্তিবর্গের সাথে আলোচনার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি ব্রিটিশ সোসাইটির মেইনস্ট্রিমে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। এখানকার যারা একই সাথে এখানে যারা কন্ট্রিবিউট করতে চায়, বিশেষ করে যারা ইয়থরা আছে, যে জেনারেশন এখন তৈরি হচ্ছে, তারা যেন এই সোসাইটিতে মেইন স্ট্রিম হয়ে ওঠে। আমি এখানে আসার পর একটু দেখতেছিলাম, একজন জিজ্ঞেস করছিল কি শিখলাম, আমি এখানকার কিছু জিউস কমিউনিটি কিছু কয়েকজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে, অথবা তাদের হিস্ট্রিটা একটু জানার চেষ্টা করলাম। তারা সংখ্যায় কম কিন্তু তারা হচ্ছে এলিট, সোসাইটিতে তারা ইম্প্যাক্ট রাখে, সোসাইটি তার মেইন স্ট্রিম, এখানকার তারা এডুকেশন, এখানকার তারা পলিটিক্স, এখানকার মিডিয়া, এখানকার সবকিছু তারা নিয়ন্ত্রণ করে, সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে তাদের অনবদ্য অবদান। তো তারা কিন্তু ধারণ করে, তারা এখানে যখন থাকে তারা সেরাদের সেরা হওয়ার চেষ্টা করে। তো আমাদের এই জেনারেশনটাকে গ্রোমিং করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের আগের জেনারেশন অনেক কিছু করছে, নতুন জেনারেশন আমরা একসাথে মিলে কাজ করতে চাই ইনশাআল্লাহ। তো একসাথে মিলে যদি আমরা কাজ করতে পারি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা বিগত সময়ে অনেক নেগেটিভ কথা দেশ সম্পর্কে জানছি, কিন্তু বর্তমান জেনারেশন তারা বাংলাদেশ সম্পর্কে ভালো ভালো জিনিসগুলো পরবর্তী জেনারেশনকে জানাবে ইনশাআল্লাহ। গত 50 বছরের ঘাত প্রতিঘাতের পর জুলাই বিপ্লবের মাধ্যমে অবারিত সম্ভাবনা সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিপি সাদেক কায়েম বলেন, আল্লাহর ইচ্ছায় এখন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। এখানে যারা এসেছেন আমি আপনাদের সবাইকে একটা আরজ করছি, আপনারা যখন দেশে যাবেন অবশ্যই বাংলাদেশের ক্যাম্পাসগুলো একটু ভিজিটে যাবেন ইনশাআল্লাহ। ঢাকা ইউনিভার্সিটিতে যদি একটু আসেন, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদ, পাশে শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর আছে, ডাকসু অফিসে যদি একটু আসেন, ক্যাম্পাস যদি ভিজিট করেন, আমরা অনেক বেশি খুশি হব। আপনাদের যদি একটু সহবত পাই, আমাদের কাজের সামগ্রিক অগ্রগতি, কাজের মধ্যে অনেক বেশি মোটিভেশন পাই। আপনারা কি আসবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিগত দিনের কঠিন সময়ের আবেগপ্রবণ মুহূর্তের কথা উল্লেখ করে সাদিক কায়েম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশে আর কখনো যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে,
ক্যাম্পাসগুলো যাতে আর রক্তাক্ত না হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেজন্য আমরা কাজ করব। এক্ষেত্রে সকল মানুষের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে যথার্থ নেতৃত্ব প্রদানের জন্য আবারও সকলের কাছে দোয়া কামনা করেন তিনি। আমরা গত 55 বছর জুড়ে আমাদের বাংলাদেশে অনেক ক্রাইসিস ফেস করতে হয়েছে এবং গত 16 বছর আমাদের সবচেয়ে কঠিন সময় গেছে। আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের পরে আমাদের এখন অবারিত সম্ভাবনা আমাদের সামনে তৈরি হয়েছে। এখন আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশটাকে গড়তে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। একই সাথে আমরা যে ক্যাম্পাসে কাজ করছি এবং যে বাংলাদেশে কাজ করছি, আমাদের ফেসিবাদী সময়ে, বিগত সময়ে যে কঠিন মুহূর্তগুলো ছিল, সেই কঠিন মুহূর্তগুলো এখনো স্মরণ হলে আমরা আমরা ইমোশনাল হয়ে যাই। আর কখনো যেন আমাদের এই বাংলাদেশে আর কখনো যেন এরকম ফেসিবাদী কাঠামো যেন আর ফিরে না আসে, ক্যাম্পাসগুলো যেন আর কখনো রক্তাক্ত না হয়, আর কখনো যেন আমার মায়ের কোনো সন্তান যেন না হারায়, সেই জন্য আমরা আমাদের কাজ করছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যোগ্যতা সক্ষমতা বৃদ্ধি করে দেয় এবং আমরা বাংলার জমিনের সকল মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষায় যেন আমরা নেতৃত্ব দিতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। ব্রিটেনে আইন, অর্থনীতি, শিক্ষা, সেবা ও প্রশাসনিক কাজে যুক্ত বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডাকসু বিপির সুচিন্তিত, অভিজ্ঞতা প্রসূত ও দূরদর্শী বক্তব্য মুগ্ধতা ছড়িয়েছে। গ্রেট ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা মেধাবীদের প্রত্যাশা ও দেশদ্রোহীদের ষড়যন্ত্র মোকাবেলা বিষয়ক অনেক প্রশ্নের জবাব দেন জুলাই যোদ্ধা ডাকসু বিপি সাদেক কায়েম। সকল ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা ও অপপ্রচার সম্পর্কে সজাগ থাকা এবং রাষ্ট্রীয় আইনি কাঠামোর সঠিক প্রয়োগ ইত্যাদি বিষয়ে অনেক পরামর্শ ও অভিমত যত্ন সহকারে নোট করেন তিনি। আপনাদের প্রশ্নগুলো আসতে পারে, প্রশ্নগুলো আমরা আনসার করব। একটু আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমাদের সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার এবং এই কথাটা আমি সব জায়গায় বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আমাদের সেজদায় পড়ে প্রতি মুহূর্তে তার শুকরিয়া আদায় করা দরকার এবং সবাইকে একসাথে আমরা বলবো আলহামদুলিল্লাহ। ডাকসু নির্বাচনের সময় সকল প্রকার অপপ্রচার মোকাবেলার বর্ণনা দিয়ে বিপি সাদেক কায়েম বলেন, আমরা ব্যাপক কাজের মাধ্যমে সকল মিথ্যাচার মোকাবেলা করেছি এবং আল্লাহর রহমতে ইতিহাসের সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছি। সমর্থিত প্যানেল যদি জিতে আসে, ক্যাম্পাসে নারীদের স্বাধীনতা থাকবে না, ঢাকা ইউনিভার্সিটি একটা আফগানিস্তান হয়ে যাবে, এই টাইপের যত প্রপাগান্ডা আছে সেটা হয়েছে। তো আমরা তখন বলতেছিলাম আমরা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়বো, আমরা আমাদের ঢাকা ইউনিভার্সিটিকে এটাকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণ করবো। বিশ্ববিদ্যালয় 104 বছর ইতিহাসে যে কাজগুলো হয় নাই, সেই কাজগুলো আমরা করব। এবং অন্যরা যখন ক্রমাগত আমাদের বিরুদ্ধে বিষাদগার করছিল, তখন আমরা কি করেছি, ছাত্রদেরকে নিয়ে আমাদের কি কাজ, সেটা আমরা বারবার বলতেছিলাম। আমরা কথার চেয়ে আমরা কাজের মতো আমাদের নিজেকে প্রমাণ করেছি। জুলাই বিপ্লবের পরে যে টাইমটা আমরা পেয়েছি, পুরো সময় জুড়ে ক্যাম্পাসে আমরা যতগুলো কাজ করছি তার ধার কাছে কেউ কাজ করে নাই। আমরা বারবার বলেছি জুলাই বিপ্লবের পরে ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়াস, ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস, ছাত্র রাজনীতি হবে মেরিটোক্রেসির ভিত্তিতে। আমরা শিক্ষার্থীদের কাছে আইডিয়াস নিয়ে যাব, ভ্যালুস নিয়ে যাব, শিক্ষার্থীরা যারা আগে ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যারা দিয়ে তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু আগের মতো করে এই যে হকিস্টিকতা ব্যস্ত নিয়ে কেউ যাইতে পারবে না, ক্যাম্পাসের মধ্যে টর্চার চলবে না, গণরম গ্যাস্ট্রুম কালচার তৈরি করে অথবা ভাইয়ের পিছনে রাজনীতি, সেই ধরনের রাজনীতি আমরা ক্যাম্পাসে অ্যালাউ করবো না, যেটার জন্য আমাদেরকে দীর্ঘ 55 বছর ধরে আমাদেরকে সাফার করতে হয়েছে। আমরা নিজেরা করবো না, কাউকে করতে দিব না। তো আলহামদুলিল্লাহ আমরা যদি দেখেন জুলাইয়ের পরে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আমরা সব অ্যাঙ্গেল আমরা কাজ করার চেষ্টা করেছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পলিসিগত জায়গায় যেন চেঞ্জ নিয়ে আসে, গণরম গ্যাস্ট্রুম ব্যবস্থা যেন চিরতরে বিলুপ্ত করে দেওয়া হয়। একই সাথে যে সমস্ত জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ফান্ডিং করতে পারছে না, সেগুলো আমরা আপনাদের মাধ্যমে আমাদের যারা রিসোর্স পারসন আছে, যারা অ্যালুমনাই আছে, তাদেরকে এনগেজ করে কাজগুলোকে পার্টিসিপেট করানো, সেগুলো আমরা করার চেষ্টা করছি। নির্বাচনের সময়ও ক্রমাগতভাবে আমাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে একটা কালেকটিভ প্রপাগান্ডা হয়েছিল এবং এখানে অনেক ক্ষেত্রে বিভিন্ন যে ইন্টেলিজেন্স গ্রুপ আছে তারাও আমাদের বিরুদ্ধে তারা এনগেজ হয়েছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে, আল্লাহর অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়ায় যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে আল্লাহর রহমতে আমরা বিজয় হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের ভূমিদল বিজয় হয়েছে এবং আমরা চেষ্টা করেছি একটা ইনক্লুসিভ প্যানেল গঠন করার জন্য। এবং এর আগে যেটা করা হয়েছে বলা হয়তো হচ্ছে শিবিরের মানে ইনক্লুসিভ না, শিবিরে এখানে হচ্ছে হিজাবি নন হিজাবি নারীরা আসবে না অথবা এখানে মাইনরিটি আসবে না, কিন্তু আমরা দেখিয়েছি আমরা কেমন ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই, আমাদের স্বপ্নগুলো কি, এবং আমাদের যে প্যানেল করেছি সেখানে আমরা সবার রিপ্রেজেন্টেশন ইনশিওর করছি।
এবং আমরা যে প্যানেল করছি সেখানে যার যে জায়গায় স্পেশালাইজেশন আছে আমরা তাদেরকে নিয়ে আসছি। প্রত্যেকের একটু যদি দেখেন বা যদি তাদের হচ্ছে তাদের যে ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকের ওই সম্পাদক যে সম্পাদকে দাঁড়াইছে ওই সম্পাদকে তার স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড আছে। আলহামদুলিল্লাহ। তো পরবর্তী যে নির্বাচন হলো, নির্বাচনে আমাদের পুরো প্যানেলের এবং আমাদের যে নারী শিক্ষার্থীরা আছে তাদের থেকে আমরা স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের পুরো প্যানেলের ভূমিকা বিজয় হয়েছে। বিভিন্ন সার্ভে রিপোর্ট মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী তাদের কাজে বেশ খুশি বলে জানান সাদেক কায়েম। এবং নির্বাচিত হওয়ার পরে আবার প্রপাগান্ডা হচ্ছিল যে ছাত্র শিবিরের হাতে যখন ক্যাম্পাস এখন নির্বাচিত হয়েছে, এখন ক্যাম্পাস পুরোটা ইনসিকিউর হয়ে যাবে, তারা কাজ করতে পারবে না, তারা ইনকম্পিটেন্ট, তাদের কোনো এক্সপেরিয়েন্স নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যদি এখন ঢাকা ইউনিভার্সিটিতে যান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যান, এটা আমি বলবো না, এটা আপনারা শিক্ষার্থীদের কাছে যাবেন, বিশ্ববিদ্যালয়ের যে স্টেক হোল্ডার আছে তাদের থেকে অপিনিয়ন নেবেন এবং ইতিমধ্যে কিছু সার্ভে হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট বিভিন্ন অর্গানাইজেশন তারা সার্ভে করেছে, সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থীরা তারা আমাদের কাজের উপর হেঁটে আলহামদুলিল্লাহ। এবং ফাইন্ডিংস হলো তারা মনে করে ডাকসুতে আমরা দায়িত্ব নেওয়ার পরে তারা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছে, বিশেষ করে নারীরা ক্যাম্পাসে সবচেয়ে বেশি নিরাপদ ফিল করতেছে এবং তারা মনে করে আমরা দায়িত্ব আসার পরে ক্যাম্পাসে সামগ্রিকভাবে শিক্ষার যে পরিবেশ সেটা অনেক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের টার্গেট ছিল এটা, আমাদের এই ক্যাম্পাসটাকে আমরা শিক্ষার্থীদের যে মূল টার্গেট পড়াশোনা করা, গবেষণা করা এবং যে কথাটা আমরা বারবার বলি বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতা নিয়ে যাওয়া, সেটাই ছিল আমাদের মূল টার্গেট এবং আলহামদুলিল্লাহ সেটা আমরা করার চেষ্টা করেছি। অসংখ্য কাজ করেছি, আমি একটা আজকে ডকুমেন্টারি বানিয়ে নিয়ে আসছি, এখানে প্রজেক্টর থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলিতে রাজনৈতিক দলের নেতাদের দ্বারা পরিচালিত ভয়াবহ গণরুম ও গেস্টরুম বিষয়ে আতঙ্কের কথা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, আমরা এই গণরুম গেস্টরুম কালচার চিরতরে বন্ধ করে দিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য আর কখনো, এখানে অনেকে আছেন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের মূল সংকটটা হচ্ছে আবাসন সংকট। এই আবাসন সংকটটা কৃত্রিম ভাবে তৈরি করে রেখে গত 54 বছর 55 বছর ধরে আমাদের শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে। এটা আপনি চিন্তাও করতে পারবেন না। এই যে এরকম একটা রুম, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল, নতুন একটা হল, এরকম হলে এরকম একটা রুম আছে, এরকম রুমে 350 জন গাদাগাদি করে থাকতে হইতো আগে। চিন্তা করা যায় কোন ধরনের অসভ্য একটা ব্যবস্থা আমাদের দেশের, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল। এবং যে শিক্ষার্থী এরকম একটা রুমে থাকতো তাদেরকে আবার সপ্তাহে 3 দিন মিনি গ্যাস রুম, 3 দিন বিগ গ্যাস রুম করানো হইতো। কোন নেতা আসলে, সেই ফেস্টিভ্যালে আমলের কোন নেতা, তাদের পিছনে প্রোটোকলের জন্য ঘন্টার পর ঘন্টা তাদেরকে ব্যবহার করা হইতো। তাদের ব্যক্তিত্ব বলতে আর কিছু ছিল না, শিক্ষার্থীদের মেধা, তাদের সক্ষমতা সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা সেই গণরুম গ্যাস রুম ব্যবস্থা চিরতরে আমরা বন্ধ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। ক্যাম্পাসে আর কখনো গণরুম গ্যাস রুম ব্যবস্থা ফিরবে না ইনশাআল্লাহ। আবাসিক সংকট মোকাবেলায় ২,৮৪১ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া উল্লেখ করে ডাকসুর ভিপি বলেন, ছাত্রদের জন্য ৫টি ও ছাত্রীদের জন্য ৫টি মোট ১০টি নতুন আবাসিক হল নির্মাণ করা হবে। এই সংকট, আবাসন সংকট, কৃত্রিমভাবে এই সংকট যেন আর কেউ তৈরি করতে না পারে সেটার জন্য আমরা ২৮৪১ কোটি টাকার একটা প্রকল্প নিয়ে আসছি, সেটা তো আপনারা জানেন। এবং সেই প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য মোট ৫টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এবারে চায়না সরকারের সাথে আমাদের রেগুলার কমিউনিকেশন হয়, চায়না সরকারের সাথে আমাদের অলরেডি হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ১৫০০ ছাত্রীদের জন্য একটা হল নির্মাণের কাজ ইতিমধ্যে জায়গাও ফিক্সড হয়েছে, কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এই 11টা হল নির্মাণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। আমাদের যে অক্সফোর্ড, কেমব্রিজ, আমাদের বিশ্ববিদ্যালয়টাকেও বলা হয় হচ্ছে অক্সফোর্ড অফ দ্য ইস্ট, প্রাচ্যের অক্সফোর্ড। কেন বলা হয়? কারণ এখানকার যে নেচার, একই ধরনের রুলস গুলো নিয়ে একইভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এখানে রুলস গুলো মানা হয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের রুলস গুলো মানা হয় না। প্রত্যেকটা হলের হাউস টিউটর আছে, প্রত্যেকটা শিক্ষার্থী আবাসিক তার একটা হল অ্যালটমেন্ট দেওয়া হয়, একই রকম কিন্তু নেচার, কিন্তু আমাদের দেশের রুলস গুলো মানা হয় না। তো আমরা সত্যিকার অর্থে আমাদের বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বানাতে চাই এবং সেই ধরনের মেধাবী শিক্ষার্থী কিন্তু আমাদের দেশে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আমাদের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে তারা পড়াশোনা করে। কিন্তু আমরা তাদেরকে যে পরিবেশ দেওয়া দরকার, তাদেরকে যেভাবে গ্রুমিং করা দরকার, নার্সিং করা দরকার, সেটা করতে না পারার কারণে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা নিয়ে আসতে পারি না। আমাদের এই দেশের শিক্ষার্থী যখন সে অন্য কোনো দেশে যাচ্ছে, সে কিন্তু সবার সেরাদের সেরা হচ্ছে। অথবা এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি এখানে যারা আছেন, আপনারা এখানে এসে এত স্ট্রাগল করে কিন্তু এখানে আপনারা সেরাদের সেরা হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে পুরো কমিউনিটি লিড দিচ্ছেন, আপনারা বিশাল বিশাল সেন্টার তৈরি করছেন,
আপনার ব্যারিস্টার হয়েছেন, এখানে আমি অনেককে চিনি যারা প্রত্যেকে প্রত্যেক পজিশনে, আপনারা অনেক ভালো পজিশনে আছেন, আপনারা লিড দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আমরা যদি তাদেরকে একটু পরিবেশ করে দিতে পারি, তাহলে আমাদের এই দেশের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশ কেন, সারা দুনিয়া তারা নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। পুরো মুসলিম উম্মাহ সার্ভ করতে পারবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন আমরা দেখি, এবং আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন যা দেখি সেটা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ এই আবাসন সংকট যেন তো আর কখনো তৈরি না হয়। পুরো আপনার যে হচ্ছে হলের যারা কারা সিট পাবে কারা সিট পাবে না, কিভাবে সিট পাবে, সিট প্রদানের নীতিমালা এবং পুরোটাকে একটা অনলাইন অটোমেশনে নিয়ে আসা, যেন শিক্ষার্থীরা আমাদের যেটা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য তাকে ডিপার্টমেন্টে যেতে হয়, ওখান থেকে রেজিস্টার বিল্ডিং আসতে হয়, ওখান থেকে হলে আসতে হয়, মানে একটা কাজ যেটা আপনার 5 মিনিটের কাজ সেটা আপনাকে 5 ঘন্টা ধরে করতে হয়, এমন হয় 5 দিন ধরে করতে হয়। সিস্টেম লস। আলহামদুলিল্লাহ সেগুলো আমরা বন্ধ করার জন্য কাজ করতেছি, অনেক কাজ হয়েছে, কিছু কাজ বাকি আছে। বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংস্কার সহ ইসলামোফোবিয়া দূর করার বিষয়ে অনেক কাজ হয়েছে জানিয়ে সিরাত মাহফিল সহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বিপি সাদেক কায়েম। আমাদের মেডিকেল সেন্টার এবং সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ক্যাম্পাসে, আমাদের মসজিদগুলো, মানে ক্যাম্পাসে এত বেশি ইসলামোফোবিয়া ছিল। আমাদের বাংলাদেশ, আমাদের মানে 90% অধিক মুসলমান, কিন্তু এখানে আমরা কখনো আমাদের আইডেন্টিটি আমরা প্রকাশ করতে পারিনি। ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াতের আসর আয়োজন করা হয়েছে বর্তমানে, আপনাদের মনে থাকার কথা 24 সালে। এই আসর যারা আয়োজন করেছিল সবাইকে সুযোগ করা হয়েছে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সিরাতের আয়োজন করতে পারতাম না। তো সেই ক্যাম্পাসে আজকে ইসলাম, সেই ক্যাম্পাসে আজকে আল্লাহু আকবার স্লোগান সেটা মেইনস্ট্রিম হয়েছে। সেই ক্যাম্পাসে আজকে ইসলাম ফোবিয়া অনেকটা দূর হয়েছে। আমরা অনেক কাজ করতে হবে, কিন্তু আমরা চেষ্টা করতেছি। এবং সেই ক্যাম্পাসে যে সেন্ট্রাল মসজিদ 65 বছরের সংস্কার হয় না, সেটা আলহামদুলিল্লাহ আমরা সংস্কার করেছি, এবং আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এটাকে একটা বিশাল কালে এটাকে একটা হচ্ছে সেন্টারে রূপান্তর করা। তো এটার জন্য আমরা ইতিমধ্যে বড় একটা ফান্ড নিয়ে এসেছি এবং আলহামদুলিল্লাহ সেটা কাজ শুরু হয়ে গেছে। এরকম অসংখ্য কাজ আমি বলতে পারবো, এবং আমরা বলার চাইতে আপনি যদি স্টুডেন্ট থেকে অপিনিয়ন নেন ওখানে যান তাহলে সবচেয়ে ভালো হয়। এর বাইরে আমি বলতে পারেন তোমাদেরকে নিয়ে তো অনেক সমালোচনা হয়, আমরা মনে করি সমালোচনাটাও থাকা দরকার, সমাজের মধ্যে থাকতে চাই, আলোচনা সমালোচনা থাকবে, সমালোচনা থাকা মানে এটা ভালো। আর যারা সমালোচনা করবে তাদেরকে আমরা গলা টিপে হচ্ছে তাদেরকে আমরা মুখ বন্ধ করতে চাই না, এটা কন্টিনিউ রাখো। এবং আমরা ক্যাম্পাসে এটাও বলি যে সমালোচনা করবে আমি তার অধিকার নিশ্চিত করতে চাই, আমি তার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এর বাইরে যে আমার পক্ষে অবশ্যই সেটা আছে, এই সমস্যা নেই ইনশাআল্লাহ। আর ক্যাম্পাসে কখনো যেন মাসল পাওয়ার পলিটিক্স না ফেলে এই জায়গায় আমরা কাজ করব। আপনাকে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একমত আছেন তো সবাই আমাদের সাথে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে এর সাথে ডাকশনে আরেকটা প্রশ্ন আসছে, এটাও আনসার করে দিন। ছাত্র সংসদ নির্বাচন সম্ভাবনা কেমন? তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশে ডাকসু নির্বাচনের পর মোট 4টা সংসদ নির্বাচন হয়েছে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা জায়গায় আপনার ট্রেন্ডটা দেখতে পাইছেন, বাংলাদেশের তরুণরা তারা কোন ধরনের নেতৃত্বকে পছন্দ করে। এবং এরপর জাস্ট এবং হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি নির্বাচনটা হতে পারে না। তো মানে এইটার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে যেই দল এই গণতন্ত্র ক্যাম্পাসগুলোতে যে চমৎকার একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়েছে সেটাকে যারা বন্ধ করে দিল, তারা তাদেরকে খুব নেগেটিভলি ছাত্র সমাজ নিয়েছে। তো আমরা তাদেরকে অনুরোধ করবো, তাদেরকে তো আমরা বন্ধুপতি মনে করি, ঠিক আছে, এই কাজ করেন না, আসেন একটা সুন্দর রাজনীতি করেন, কিন্তু ক্যাম্পাসগুলোতে যে সুস্থ ধারা রাজনীতি শুরু হয়েছে এটাকে গলাটিপে হত্যা করেন না। এটা করলে আপনারা নিজের পায়ে নিজে কোরআন মারবেন। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তাদের আন্ডারস্ট্যান্ডিং হলো আলটিমেটলি ক্যাম্পাসগুলোতে তাদের কোনো অবস্থান নেই। এখন অবস্থান কেন থাকবে? ধরেন যদি 3-4 সেশনে 500 সেশনের শিক্ষার্থীরা যদি এখন ছাত্র হয়, ছাত্র নেতা হয়, তাহলে তাদের কোনো অবস্থান কিভাবে থাকে? আমরা বলি আপনারা চেঞ্জ করেন, নতুন কিছু করার চেষ্টা করেন, নতুন নেতৃত্ব নিয়ে আসেন, শিক্ষার্থীরা কিভাবে চায়, জেনজিরা কি চিন্তা করে, ওইভাবে আপনারা ছাত্র রাজনীতি বিনির্মাণ করেন। এটা না করে সারাদিন ব্লেমিং করলেন এবং 90 দশকে অথবা হচ্ছে 2000 দশকে যে ছাত্র রাজনীতি করছেন সেগুলো যদি করতে চান সেগুলো তো ছাত্ররা খাবে না। তো আমরা বলতেছি এখন যদি ওনারা আমাদের মানে কথা না শুনে তাহলে আর কিছু করবে না। তারপর আমরা বলে যাব আমরা অবশ্যই আমরা সৌভাগ্যী হিসেবে আমরা তাদের ভালোই চাইবো। সামনে নির্বাচন হলে ছাত্র শিবির পূর্ণ প্যানেলে বিজয়ী হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। আর আমাদের জায়গা থেকে আমরা আমাদের প্যানেল তৈরি করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের যারা আছে তাদের অ্যাকসেপ্টেন্সি অনেক ভালো। ইনশাআল্লাহ সামনে নির্বাচন হলে বাংলাদেশে শুধু ঢাকা ইউনিভার্সিটি না, যে কোনো ক্যাম্পাসে নির্বাচন হলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলে ইনশাআল্লাহ ভূমিকা বিজয় হবে ইনশাআল্লাহ। ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে সাদিক কায়েম নিজেকে বাংলাদেশের ভূমিপুত্র হিসেবে দাবি করে বলেন, ডাকসুতে আমরা প্রমাণ করেছি আমরা পারি। বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করা সম্ভব ইনশাআল্লাহ। প্রশ্ন আসছে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন এবং হচ্ছে এখানে ভাই এই বাংলাদেশে রেসিজম উঠে গেছে, কে আমরা বাংলাদেশ সয়েলসন, কে ঢাকা, মানে সব থেকে আমি কি বাংলাদেশি, ঠিক আছে, কে কই থেকে, মানে আমি কি উড়ে আসে নাকি, আমি কি
মানে পাকিস্তান থেকে তো আসি নাই, বাংলাদেশে আমি ভূমিপুত্র, ঠিক আছে? তো এখানে কি মানে ওরা এখানে কেউ মানে ঢাকার ইন্ডিজেনাস বলতে কিছু নেই, আমরা সবাই ঢাকার ইন্ডিজেনাস, আমরা সবাই বাংলাদেশের ইন্ডিজেনাস। তো এখানে আমরা আমাদের কাজ দিয়ে প্রমাণ করতে চাই এবং আমরা প্রমাণ করছি। ডাকসুতে আমরা দায়িত্ব নিয়ে এই অল্প সময় পাইছি, সে অল্প সময় আমরা প্রমাণ করছি আমাদের হাতে। মানে এটা যে প্রমাণ, ঢাকা বিশ্ববিদ্যালয় 104 বছর ইতিহাসে যা হয় নাই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা 9 মাসে তার চেয়ে বেশি কাজ করে আমরা প্রমাণ করছি আমরা পারি। তো বাংলাদেশের একই সাথে ঢাকা সিটি বলে অত পুরো বাংলাদেশ রাষ্ট্র বলে, যদি দক্ষণাতীত থাকে এবং সঠিক পরিকল্পনা থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্রের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করা সম্ভব ইনশাআল্লাহ। সকল মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমরা পারবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া দরকার, ভালোবাসা দরকার এবং আপনাদের সাপোর্ট দরকার। আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা তো যেহেতু আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, দোয়া করতেছেন, ইনশাআল্লাহ হবে। জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন আসছে। জুলাই বিপ্লব এবং বর্তমান নিরাপত্তা, আমরা নীরব না, আমরা আমাদেরকে আরো তৈরি করছি এবং আমরা মানে সবাই দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম লড়াই করতে হতে একটু ক্লান্ত। আর এই যে জুলাই বিপ্লবের মাধ্যমে নির্বাচন হলো এবং নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা আসছে, তারা ফসল গড়ে তুললো, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি জেনারেশন ঘুমান্ত অবস্থা কেউ নেই। তো এরপরও যদি তারা না বুঝে, তারা যদি পরিবর্তন না করে, তাহলে সময় বলে দিবে ইনশাআল্লাহ। আমরা আমাদের মতো করে গুছাচ্ছি, কাজ করতেছি এবং আমরা বোঝানোর চেষ্টা করতেছি। এবং প্রত্যেকটা মুভমেন্টের শুধুমাত্র মুভমেন্ট মানে যদি হয় রাজভাস্কর্যে গিয়ে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও সারাদিন, এটা না, এর বাইরে অনেক কিছু আছে। তো ইনশাআল্লাহ সময় মতো সব দেখতে পাবেন ইনশাআল্লাহ। বাংলার জমিনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত এবং বিপ্লবের যে শহীদরা যেই আকাঙ্ক্ষা ধারণ করতো একটা ইনসাফের বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ, এবং আপনারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেন, সেই বাংলাদেশ এই জেনারেশনের হাত ধরে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। রেসপন্স ভালো, যেমন আপনাদের এখানে আসলাম, আপনারা আমার জন্য দোয়া করতেছেন, আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের প্রত্যাশা ব্যক্ত করতেছেন। এবং ঢাকার যখন বিভিন্ন প্রান্তে যায়, দেশের বিভিন্ন প্রান্তে যায়, চট্টগ্রামে গেলাম, ওখানে দেখলাম বলতেছে তুমি চট্টগ্রামে নির্বাচন করবা কিনা, অথবা তোমার ইয়া কি। তো ওই জায়গা থেকে আমরা করতেছি, যাচ্ছি। আমরা চাই ইয়াংরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো। এবং আমি এবার ঈদের সময় আমাদের শহীদ পরিবারের সাথে ঈদ করছি, আলহামদুলিল্লাহ সব জায়গায় রেসপন্স অনেক ভালো। তারা চায় বাংলাদেশের তরুণ নেতৃত্ব আসুক, তারা যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, সত্যিকার অর্থে দেশের ভালো চায়। তো আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে, যেখানে আমরা চাই বাংলার এই আমাদের এই অঞ্চলে মানুষের যে মুক্তির লড়াই, সেই মুক্তির জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে। সুতরাং এই মুক্তির জন্য যেখানে আমরা ইনশাআল্লাহ সামনে আমাদেরকে প্রস্তুত হইতে হয়, আমরা সেখানে প্রস্তুত হওয়ার প্রস্তুত আছি ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস প্রচারের দাবির জবাবে পিপি সাদেক কায়েম বলেন, আমি একটি বই লিখেছি, অন্যদের উৎসাহিত করছি, দুনিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনুষ্ঠানেরও আয়োজন করছি। লেখার ব্যাপারে দুটো প্রশ্ন আসছে। তো আমি গত বছরে লিখছি আর কি, এখন সময় অনুযায়ী পাবলিশ করবো ইনশাআল্লাহ। এবং আমি সবাইকে ইন্সপায়ার করি, আমাদের যারা ওই সময় সবাই ছিল তাদের সবার লেখা দরকার, কারণ আমরা একটা হিস্ট্রিক্যাল করাপশন দেখতে পাচ্ছি। এই বিপ্লবের যে ঘটনা প্রবাহগুলো ছিল সেগুলোকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া, তো সে জায়গা থেকে লেখা দরকার ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে আমি দায়িত্ব পালন করবো, আমার লেখা শেষ, কিন্তু এখন আর একটু সময় নিচ্ছি, ইনশাআল্লাহ আমি পাবলিশ করবো এবং আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর হচ্ছে আমাদের অক্সফোর্ড ইউনিয়নে যেমন আমাদেরকে ইনভাইট করছে এবং জুলাই রেগুলেশনের উপর এখানে আলোচনা হয়েছে। আমরা গত বছরেই করেছি ফার্স্ট জুলাই কনফারেন্স, যেটা প্রথম বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড প্রথম হয়েছিল জুলাই কনফারেন্স। জুলাইয়ের উপরে ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছে, এখানে সারা দুনিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে পেপার এসেছে। বাংলাদেশে যারা শিক্ষার্থীরা আছে তারাও বিভিন্ন ধরনের জুলাইয়ের উপরে তারা পেপারস দিয়েছে, সেটা আমরা জার্নাল আগে পাবলিশ করেছি। এবং আগামী মাসের 19 জুলাই আমরা সেকেন্ড ইন্টারন্যাশনাল জুলাই কনফারেন্স আয়োজন করতেছি এবং সেখানে আমরা সারা দুনিয়া, যেমন আমি অক্সফোর্ডে যাওয়ার পর ওখানকার কয়েকজন শিক্ষার্থীকে আমি ইনভাইট করেছি। এরপরে চায়না গিয়েছি, আমি ওখানে সিংহুয়া ইউনিভার্সিটি, পিকিং ইউনিভার্সিটি, ওখানে স্টুডেন্ট এবং টিচারদেরকে ইনভাইট করেছি। সারা দেশের বিভিন্ন জায়গায় যারা বিপ্লবী আছে তাদেরকে ইনভাইট করছি এবং বাংলাদেশেরও যারা বিপ্লবের স্টেক হোল্ডার আছে সবাইকে আমরা ইনভাইট করতেছি। আশা করতেছি বড় একটা কনফারেন্স হবে ইনশাআল্লাহ। তো আমাদের প্ল্যান আছে এই ধরনের যে কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম এবং ইন্টেলেকচুয়াল এবং ন্যারেটিভের জায়গায় যেন আমরা জুলাইকে প্রমিনেন্ট করতে পারি, সেটা নিয়ে কাজ করতেছি। এবং এর সাথে সাপোর্টও দরকার আপনাদের জায়গা থেকে, এখানে যারা আছেন বিশেষ করে আপনাদের এই জায়গায় নিজের জায়গা থেকে, নিজের মতো করে, নিজের প্যাশন থেকে এই কাজগুলো করা দরকার ইনশাআল্লাহ। ডাকসুর অনেকগুলো কাজ ইন্টারভিউর সময় অ্যাপ্রুভ হয়েছিল, বাতিল হয়েছে। হ্যাঁ, এটা অনেক বড় বড় কিছু প্রজেক্ট ছিল, বাতিল হয়েছে বর্তমান সরকার আসার পরে। তো সেটা আমরা জানিয়েছি এবং কিন্তু এটাকে ইস্যু করে ন্যাশনালি ইস্যু করা, সেটা সেই ধরনের মানে হচ্ছে আমরা জানাইছি, কিন্তু এটাকে ইস্যু করে যে আমাদের ন্যাশনালি আমার কাছে মনে হচ্ছে এটা না করে আমরা আমাদের মধ্যে কাজ করে যাই এবং আমরা এটা জানাবো, এই হচ্ছে ইস্যু আর কি। করতে পারলে আরো ভালো হতো। আর হলো আমাদের বিসিএস কেন্দ্রিক যেই হচ্ছে প্রবণতা,
সেটা আগের চেয়ে একটু কমছে। আগে অনেক বেশি প্রকট ছিল। এখন একদিনে তো আমি চেঞ্জ করতে পারবো না। বিপ্লব হলো, বিপ্লবের পরে এখন আমরা ১.৫ থেকে ২ বছর পার করতেছি। এখন এটার জন্য একটা কালেক্টিভ এফোর্ট দরকার। এক ডাকসু আমরা চেষ্টা করতেছি, মোটিভেশন দিচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। কিন্তু এটার জন্য একটা কালেক্টিভ কোঅপারেশন দরকার এবং অন্যান্য জবগুলো বিভিন্ন ধরনের আমাদের জায়গায় আমাদের অন্যান্য জবগুলোর প্রতি ইনসেনটিভ দেওয়া দরকার এবং এই জায়গায় যারা উদ্যোক্তা আছে আপনাদের জায়গা থেকে আপনাদের সবাইকে সচেতন করা দরকার, বলা দরকার। এবং আমার কাছে মনে হয়েছে আগে যে হাইপটা অনেকটা কমছে বিশেষ কেন্দ্রে। আগে যে পরিমাণ এটার প্রতি তরুণদের প্রবণতা ছিল এটা একটু কমছে। এখন বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা এবং বর্তমান জেনারেশন তারা যাওয়ার চেষ্টা করতেছে এবং এবং গিয়ে তারা অনেক ভালো করতেছে। এরপর হচ্ছে ডিজিটালাইজেশন নিয়ে কথা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়কে পেপারলেস রেজিস্টার বিল্ডিং এর কথা বলেছিলাম এবং সেটা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে ৩ দফা আমরা মিটিং করছি। এখন আপনারা তো জানেন বিশ্ববিদ্যালয়ে যে লেন্দি প্রসেস এবং প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। কারণ আমরা যখন এই পুরোটাই অটোমেশনে নিয়ে আসবো, রেজিস্টার বিল্ডিং এর ১০০০ যারা এখানকার যারা লর্ডরা আছে তাদের চাকরির মুহূর্তে মধ্যে নাই হয়ে যাবে এবং এরপর দিন থেকে তারা আন্দোলন করে বিসির পতন করে ফেলবে। তো বোঝেন তো কোন জায়গায়। তা আমরা ইতিমধ্যে আমাদের মতো করে যাচ্ছি, আমাদের প্রস্তাবনা দিয়েছি এবং বিভিন্ন আশেপাশে যে ক্যাম্পাসগুলো আছে যারা সাকসেসফুল এটাকে অটোমেশনে নিয়ে গেছে সেটা নিয়ে আমরা কাজ করতেছি, আমরা দেখাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যাত্রা শুরু করেছি, ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের পুরো সবকিছুই একটা অটোমেশনে চলে আসবে। শুধুমাত্র হচ্ছে আমাদের ক্লাসের নোটিশ না, সবকিছুই ভর্তি থেকে শুরু করে সবকিছু। কিন্তু চেষ্টা করতেছি, আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাগুলো দিচ্ছি, কিন্তু এটা যত দ্রুত হতে পারলে ভালো হতো। আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং জুলাই আগস্টে সংগঠিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীরা যে ভূমিকা পালন করেছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এই জুলাই যোদ্ধা বিপি সাদিক কায়েম। আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। এখানে অনেক ভাইরা আছে, আবু বকরুল্লাহ ভাই থেকে শুরু করে এখানে হচ্ছে আসাদ ভাই আছে। এখানে আমি সবার নাম ধরে যদি বলতে পারতাম খুব ভালো হতো। আপনাদের যে অবদান দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশে যখন আমাদের উপর মেরে ফেলা বৈধ ছিল, যখন আমাদের নেতৃবৃন্দকে যখন শহীদ করা হচ্ছিল, যখন আমরা গণতন্ত্রহীনতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেই সময় আপনারা এখান থেকে, এই লন্ডন থেকে, এই চালতাবাড়ি পার্ক থেকে আপনারা যেভাবে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এবং জুলাই বিপ্লবে যখন আমাদের উপর গণহত্যা হচ্ছিল, শিশু হত্যা হচ্ছিল, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ হচ্ছিল, সেই সময়ে গণহত্যার ছবিগুলো আপনারা যেভাবে সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছেন, আমরা সারা জীবন আপনাদের প্রতি আমরা ঋণী হয়ে থাকবো। আমরা আপনাদের শ্রদ্ধার সাথে পুরো বাংলার আপামর ছাত্র জনতা আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের এই অবদানগুলোকে, এই কন্ট্রিবিউশনগুলোকে কবুল করে নিন। এবং শুধুমাত্র আপনারা এখানে থেকে অবদান রাখেন নাই, এই যে জুলাই এটা একদিনে হয় নাই, এটার পিছনে লম্বা একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখানে অনেকে আছে, এই যে গোলাপ ভাই আছে, কি পরিমাণ নির্যাতন জুলুম হয়েছিল সেটা আমরা জানি। ভাই একজন জীবন্ত শহীদ। অসংখ্য ভাইরা তারা শত শত মামলা, এখানে অসংখ্য ভাইরা আছেন তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, ফ্যামিলি ভিকটিম ছিল, শত শত তাদের উপর হচ্ছে হামলা হয়েছে। আমাদের অসংখ্য ভাই এখানে তাদের পা ভাঙা অবস্থা আছে, এখন পায়ের মধ্যে গুলি আছে, হাত ভাঙা অবস্থা আছে, পঙ্গু অবস্থা আছে, অনেক ভাই এখানে চোখ হারাইছে। তো আপনারাই তো আমাদের পায়োনিয়ার, আপনারা আমাদের এই বিপ্লবের বীজটা আপনারা বপন করে দিয়েছেন এবং সর্বশেষ ২৪-এ সেই সফলতা আসছে। তো সেখানে এখানে একক কোনো ব্যক্তির কোনো কিরিশমা না, এখানে আপনাদের প্রত্যেকের অবদান আছে। আমাদের শহীদরা হচ্ছে বিপ্লবের হিরো এবং আল্লাহর পক্ষ থেকে এটা সাহায্য ছিল, এটা পুরো আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য। আল্লাহ তাআলা মজলুমদের দোয়া কবুল করছে, এর বাইরে কোনো কিরিশমা না। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত অনেকের ক্যারিশমা হাজির করে, মাস্টার মাইন্ড করে, অনেক কিছু বলে, আমরা এখন কিছুই না ভাই। এটা পুরোটাই ছিল আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে, মুসলিমদের দোয়াগুলো আল্লাহ কবুল করছে এবং অসংখ্য মানুষের স্যাক্রিফাইস সেগুলো আল্লাহ তাআলা কবুল করছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন পরবর্তীতে, এখন বলা হয়েছে পরবর্তী, এখন আগামী যে বাংলাদেশ, এই জায়গায় এখন আমরা এতদিন ধরে ভাঙ্গার মধ্যে দিয়ে গেছি, এখন গড়ার টাইম, এখন রিবিল্ড আওয়ার বাংলাদেশ, বাংলাদেশ 2.0। এই বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করি এখানে যে কমিউনিটি আছেন আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এখন আমরা চাই আপনারা সেই বাংলাদেশ গড়ার জন্য সার্বিকভাবে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে আপনারা আমাদেরকে সহায়তা করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। মত বিনিময় সভায় বক্তারা ডাকসু বিপি সাদিক কায়েম ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে জয়ী হবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তথা মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সাদিক কায়েমের মতো সৎ, সাহসী ও প্রজ্ঞাবান নেতৃত্বের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। ২০ জুন শনিবার ইস্ট লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটি ইউকের সভাপতি ব্যারিস্টার আসাদুজ্জামান। ব্যারিস্টার ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিলের সাবেক সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ,
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নোমান আজমি, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিজি ব্যারিস্টার দেওয়ান মেহেদী, টিভি ওয়ানের ডাইরেক্টর শেখ আব্দুর রহমান আল মাদানী, দাওলাত ইসলামের সাবেক আমির মাওলানা একেএম মওদুদ হাসান, এমসিএস সেক্রেটারি জেনারেল নুরুল মতিন চৌধুরী, আন্তর্জাতিক আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আবু বকর মোল্লা, খ্যাতিমান সাংবাদিক ওলিউল্লাহ নুমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৈসির মাহমুদ প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন এলএম চেয়ারম্যান ডক্টর আব্দুল হাই মুর্শিদ, সোসাইটি অফ বাংলাদেশি সলিসিটার সভাপতি ব্যারিস্টার নুরুল গফফার, বিবিসিসিআই ডিরেক্টর আবুল কালাম আজাদ, ফেইথ ইন্সপায়ারের ফাউন্ডার প্রেসিডেন্ট হুসাইন শিপার, ব্যারিস্টার সাঈদ হাসান, ব্যারিস্টার খালিদ নূর, এমএইচ গ্লোবালের ডাইরেক্টর গোলাম মুর্তুজা, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিটির ডায়াসপোরা টিমের পরিচালক সিরাজুল ইসলাম শাহীন, বিজনেস টিমের পরিচালক সুমন মাহমুদ, অ্যাকাউন্টেন্ট কমিটির তত্ত্বাবধায়ক আব্দুল লতিফ, মিডিয়া টিমের তত্ত্বাবধায়ক ডক্টর শামসুল আলম গোলাপ, ইয়ট টিমের পরিচালক ব্যারিস্টার আব্দুল হালিম সরকার, অফিস বিভাগের পরিচালক শাহরিয়ার আলম শিপার এবং ফাইন্যান্স বিভাগের পরিচালক মোস্তফা জামিল। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ইউকে সভাপতি মিয়া মোহাম্মদ তরুণ, অ্যাকাউন্টেন্ট আব্দুল হান্নান মিয়াজি, সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল, তাওহিদুল করিম মুজাহিদ, মাওলানা সৈয়দ সালেহ আহমদ, নুরুল আফসার, বদরুজ্জামান বাবুল, ডক্টর মোজাম্মেল হোসাইন, জুবের আহমদ আহাদ, আব্দুল্লাহ আল মুমিন, ব্যারিস্টার ওয়াহিদ মাহমুদ, ব্যারিস্টার ইমরুল হাসান, ব্যারিস্টার আনসারুল আলম চৌধুরী, ব্যারিস্টার সৈয়দ তাসবির হাসান, ব্যারিস্টার আব্দুর রউফ, অ্যাকাউন্টেন্ট আশরাফ পারভেজ, অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ ইউসুফ আলী, এমদাদুল হক, মুদ্দাসির আলী, আলাউদ্দিন আল আজাদ, মুনির আহমদ খান, কাজী নজমুল হক প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যারিস্টার আরিফুল কবির চৌধুরী। জুলাই শহীদদের স্মরণে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী নওশাদ মাহফুজ। শুরুতেই সম্বর্ধিত অতিথি ডাকসুর বিপি ও জুলাই বিপ্লবী সাদিক কাইমকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটি ইউকের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটি ইউকের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। তিনি সংগঠনের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল ও টিম সদস্যদের পরিচয় করিয়ে দেন।